মাসে 20 লাখ ইনকাম করেন, এটা আপনার ফ্যামিলি হয়তো কখনো ভাবে না। আমি এভাবে পরিপাটি হয়ে থাকার চেয়ে আমার মনে হয় যে পকেটে টাকা নিয়ে থাকাটা গুরুত্বপূর্ণ। যে কফিটা আপনি পছন্দ করেন তার চেয়ে আপনার কফিটা মজাদার, কিন্তু আপনার কফিটা বিক্রি হয় না, বিক্রি হচ্ছে উনারটা। কারণ কি? সো এই মেধাবীরা যদি সবাই যদি চাকরির পিছনে দৌড়ে, তাহলে বাংলাদেশে তো সার্ভ দেওয়ার মতো আরও অনেকগুলো সেক্টর আছে। তো আমি জাস্ট তারে এটা বললাম যে ঠিক আছে, যেহেতু অনেক কঠিন জিনিস, 3 মাস পরে তুই আমার কাছে শিখে যাইস। হ্যাঁ, মানে আপনি দারাজ বানাই দেয় 5,000 টাকায়। কি পরিমাণ পাষাণ হৃদয়ের মানুষ, রক্ত বের হয়ে গেল, তারপরে একটু ফিরে তাকালো না। এই একটা হচ্ছে বিপদে পড়ে ব্যবসা করা, আর একটা হচ্ছে যে ব্যবসাটাকে একটা স্বপ্নের জায়গা থেকে ভাবা। যদি স্বপ্নের জায়গা থেকে ভাবে তাহলে 1 বার 2 বার 10 বার 50 বার ফেল করার পরেও কিন্তু সাকসেস হবে। আমি যদি একজন ডিজিটাল মার্কেটিংয়ের বিজনেস করতে চাই, আমি বলতে পারি যে আমার অতটুকু নলেজ হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ই কমার্সের সাত কাহুন উইথ তানভীর রেজওয়ানে। আমি তানভীর রেজওয়ান, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং ই কমার্সের সেলস গ্রোথ নিয়ে কাজ করছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস হিমেল ভাই। ইলিয়াস হিমেল ভাই একজন লেখক এবং উদ্যোক্তা। যদিও দুইটা সত্তা একসাথে পাওয়া খুব কঠিন, কিন্তু এরকম একটা রেয়ার কম্বিনেশনের মানুষকে আমরা পেয়েছি। ইলিয়াস ভাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়েলফেয়ারে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরেও সরকারি চাকরি বা বিসিএস বা এনজিওর চাকরি কোনোটার পিছনেই না দৌড়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন। আমরা আজকে শুনবো ইলিয়াস হিমেল ভাইয়ের এই জীবনের গল্প, তার উদ্যোগের গল্প, দুঃখ বেদনা, স্ট্রাগল এবং স্বপ্ন। ইলিয়াস হিমেল ভাই, আপনাকে স্বাগতম আমাদের শোয়ে। প্রথম যে জিনিসটা আমি বলতে চাই, আমি জানি আপনি একটু বিব্রত বোধ করতে পারেন, কিন্তু আমি জানতে চাই যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরেন হচ্ছে যে সোসিওলজি, সোশ্যাল ওয়েলফেয়ার এই রিলেটেড সাবজেক্টগুলোতে সবাই ভর্তি হয় এই আশা নিয়ে যে সে বিসিএস ক্যাডার হবে বা নিদেন পক্ষে গভর্নমেন্ট জব করবে, বা কোনো জায়গায় না হলে এনজিওতে তাদের জন্য একটা ভালো জায়গা বরাদ্দ থাকে। ঠিক কী কারণে আপনি সব কিছু বাদসাদ দিয়ে যখন ই কমার্স ওইভাবে বাংলাদেশে এস্টাবলিশ না, সেই সময় আপনি ই কমার্স নিয়ে কাজ শুরু করলেন? জি, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সবাইকে, আমার অডিয়েন্স যারা আছে সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আপনি খুব ক্রুশিয়াল একটা প্রশ্ন করেছেন, যেটা বর্তমান ইয়াং জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের মাথায় একটা, যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখনই আমাদের মাথায় এই জিনিসটা দিয়ে দেওয়া হয় যে তুমি অনার্স মাস্টার শেষ করার পরে তুমি খুব ওয়াও একটা জব করবে, হ্যান্ডসাম একটা স্যালারি হবে, হয় ব্যাংকার হবা, না হলে বিসিএস ক্যাডার অথবা অন্যান্য পাবলিক অথবা প্রাইভেট যেই প্রেস্টিজের যে জবগুলো আছে সেগুলোতে যাবা। আর তুমি যদি সেখানে না যাইতে পারো তোমার জীবনটা ব্যর্থ। তো ওই জায়গা থেকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার মনেও ওই ধরনের একটা স্বপ্ন ছিল। আমি যেহেতু গ্রাম থেকে আসা ছেলে, আমারও ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিসিএস দিব, ম্যাজিস্ট্রেট হব অথবা এসপি হব। তো এই ধরনের অনেকগুলো চিন্তা ফার্স্ট সেমিস্টারে ছিল। তো ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হলাম তখন আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর যেই সংখ্যাটা ভর্তি হয় 1200 থেকে 1500 অথবা 2000-এর ভিতরে। তো যদি আমরা সারা বাংলাদেশে ইউনিয়ন দিয়ে ভাগ করি, সেটা অনেক সময় 4-5 ইউনিয়নও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। সো আমি বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা এরকম প্রেস্টিজিয়াস যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আছে যারা ভর্তি হচ্ছে, তারা সমাজের মোটামুটি একটু মেধাবী স্টুডেন্টরা। সো এই মেধাবীরা যদি সবাই যদি চাকরির পিছনে দৌড়ে, তাহলে বাংলাদেশে তো সার্ভ দেওয়ার মতো আরও অনেকগুলো সেক্টর আছে। তো আমি ফার্স্ট সেমিস্টারে থাকার পরে তখন চিন্তা করলাম যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তো বিসিএসে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীও পরীক্ষা দিচ্ছে, ন্যাশনাল থেকে পড়ুয়া শিক্ষার্থীও পরীক্ষা দিচ্ছে, আলিয়া মাদ্রাসা দাখিল আলিম অথবা কামিল শেষ করে সেখান থেকেও পরীক্ষা দিচ্ছে। তাহলে সবার সাথে আমার একটা কম্বাইন প্রতিযোগিতা হচ্ছে। তো বর্তমানে তো বুয়েট অথবা মেডিকেল স্টুডেন্টরাও বিসিএস পরীক্ষা দিচ্ছে। তো আমার মনে হলো যে সবাই যদি এই বিসিএস পরীক্ষার পিছনে দৌড়ায়, তাহলে সমাজের অন্যান্য জায়গাগুলোতে কি হবে। আর আমি তখন হচ্ছে টুকটাক ফেসবুকে লেখালেখি করি, তখনও ওভাবে আমার কোনো পত্রিকাতে বা বই পাবলিশ হয়নি। তো আমাদের একজন টিচার ছিলেন ডক্টর আতিকুর রহমান স্যার, উনি প্রবীণ হিতৈষী কেন্দ্রের তৎকালীন চেয়ারম্যান ছিল। তো উনি আমার লেখাগুলো রেগুলার পড়তো। একদিন উনি আমাকে বললো যে হিমেল, তুমি এমন কিছু হও, সবাই তো বিসিএস ক্যাডার হবে অথবা এনজিওতে যাবে বা যে কোনো একটা জব করবে, মানে ফিক্সড মোটামুটি ডেস্টিনেশন। তুমি এমন কিছু একটা করো যেন আমরা টিভিতে টকশোতে যখন যাব তখন বলতে পারবো যে আমার অমুক একজন স্টুডেন্ট আপনাকে নিয়ে গর্ব করতে পারে, তোমাকে নিয়ে আমরা আলোচনা করি। রাইট। তো তখন ফার্স্ট সেমিস্টারের পরে আমি মোটামুটি ডিসিশন নিই যে আমি সরকারি চাকরিতে যাব না।
ঠিক এটা ফার্স্ট সেমিস্টার? ফার্স্ট সেমিস্টারে। আচ্ছা। সেকেন্ড সেমিস্টার ওঠার পরে আমি কালের কণ্ঠতে আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে বিসিএস নাকি উদ্যোক্তা, কোনটি মহৎ। তো আমি ওই লেখাটা যখন পত্রিকায় পাবলিশ হয় এবং আমি আমার টাইমলাইনে শেয়ার করি, তখন আমার অনেক শিক্ষক আমাকে ওই লেখাটা দিয়ে আমাকে মেসেঞ্জারে নক দিছে যে তোমার লেখাটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, বেস্ট অফ লাক। তো আমার কাছে মনে হলো যে এই সোসাইটিতে অনেকেই এরকম কিছু একটা করতে যায় ট্রেন্ডের বাইরে গিয়ে, কিন্তু সমাজ কী ভাববে এই ভয়ে হচ্ছে তারা একটা সোশ্যাল প্রেশার থাকে, সবার প্রত্যাশার একটা চাপ থাকে। ঠিক এই জায়গাটা ইমেল ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যখন শুরু করলেন আপনার বিজনেস, ঠিক কোন সময়টায় আপনার প্রথম উদ্যোগ ছিল এবং সেই উদ্যোগটা শুরু করার সময় আপনার কি কি এরকম প্রত্যাশার চাপকে ভেঙে বা ব্যারিয়ারকে ভেঙে আপনার আগাইতে হয়েছিল? এটা বিশাল হিস্ট্রি, কিছু জিনিস বলা যাবে, কিছু জিনিস বলা যাবে না। তো যে জিনিসগুলো বলা যাবে সেটাই বলছি। বলেন না ভাই, আমরা শুনতে চাই। আমি যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 16 জন বন্ধু, সবাই বন্ধু ছিল না, কেউ জুনিয়র কেউ সিনিয়র ছিল, আমরা টোটাল 16 জন, একজনে 1 লাখ করে 16 লাখ টাকা দিয়ে আমরা একটা বিজনেস শুরু করেছিলাম সেকেন্ড সেমিস্টারে। আচ্ছা, ভার্সিটি সেকেন্ড সেমিস্টার? ভার্সিটি ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার? সেকেন্ড সেমিস্টারে। ও গ্রেট। তো আমরা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ যে টাইপের যে খাতাগুলো বানায় বিভিন্ন জায়গায় বিক্রি করে, আমরা আমাদের নিজস্ব কোম্পানির নাম দিয়ে আমরা এই ধরনের খাতা বানিয়েছিলাম। এটা ছিল আপনার জীবনের প্রথম উদ্যোগ? জীবনের প্রথম উদ্যোগ। আচ্ছা। আমরা প্রায় ৭৮,০০০ খাতা উৎপাদন করছি। ৭৮,০০০। কতদিনে এটা? এটা বেশি দিন, আমাদের হয়তো 1 মাস প্রোডাকশন সময় লাগছে। আমাদের টার্গেট ছিল যে আমরা এটা, আমার বাড়ি যেহেতু নোয়াখালী, আমি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলে খাতাগুলো সেল করব। আচ্ছা আচ্ছা। তো আমরা খাতা উৎপাদন করার পরে যখন বাজারজাত করতে গেলাম, তখনই আমরা একটু ধাক্কা খেলাম। ধাক্কাটা হচ্ছে যে আমরা যেহেতু খুব অল্প পুঁজি নিয়ে আসছি, আমরা কাগজগুলো কিনতাম হচ্ছে পুরান ঢাকা থেকে পাইকারিতে। তারপরে খাতাগুলো বাইন্ডিং হইতো আরেক জায়গাতে, কাটিং হইতো আরেক জায়গাতে, প্রিন্ট হইতো অন্য জায়গাতে। তার মানে আমাদের সব কিছু কোনো না কোনো জায়গাতে পারচেস করতে হচ্ছে। আমরা পেপারের উৎপাদকও না, ইভেন আমাদের কাটিং হাউসও নাই, প্রিন্টিং হাউসও নাই, যার কারণে আমাদের সব জায়গায় কস্টিং বেশি। তো আমাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদনের সাথে যদি 2 থেকে 3 টাকা প্রফিট যোগ করি, তাহলে দেখা গেল আমার খাতাটা আর বিক্রি হচ্ছে না। কেন হচ্ছে না? তার সে 5 টাকা কম রেটে বসুন্ধরা গ্রুপ ওই দোকানদারকে খাতা দিচ্ছে। সো আমার এই তার তো সবই নিজে উৎপাদন করছে, নিজের ইন হাউসে করছে সবকিছু। তো আমরা প্রথম উদ্যোগে হচ্ছে সাকসেসফুলি আমরা লস করি। হ্যাঁ, ইভেন আমাদের প্রায় 20,000 খাতা মনে হয় আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ফ্রি দিয়েছি। তো তারপরে আমরা এই হালটা ছেড়ে দিই, আমরা এবার একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি। আমরা চিন্তা করলাম যে গ্রাম অঞ্চলে যেই স্কুল কলেজগুলো আছে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বিভিন্ন হলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে খাতা আছে, ইভেন অনেক ডিপার্টমেন্টের নাম দিয়ে খাতা আছে। তো চিন্তা করলাম যে গ্রামে তো এই সুযোগটা সবাই পাচ্ছে না। তো আমরা কি করলাম, আমাদের ওই অঞ্চলের কিছু কলেজ এবং স্কুলের সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা খাতা ছাপাই দেব, এটা আপনার সামনে যে লাইব্রেরি থাকবে ওই লাইব্রেরিতে দেয়া থাকবে, একদম বসুন্ধরা গ্রুপে যে প্রাইসে দিচ্ছে আমরা ওই প্রাইসে দেবো, জাস্ট আপনারা কিনে নিয়ে আসবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে বেশ সাড়া পেয়েছি, এখানে সফল হয়েছে। প্রফিট যেটা করেছি সেটা খুব একটা বেশি না, আমাদের কিন্তু লস হয় নাই। আমাদের আমরা অনেকগুলো মার্কেট অ্যানালাইসিস করার সুযোগ হয়েছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিয়েছি, তখন টিচাররা এবং ছাত্ররা আমাদেরকে খুব কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করছে। আমরা ঢাকা ভার্সিটি ব্র্যান্ড লেভারেজটা সাকসেসফুলি ব্যবহার করেছেন। ওকে, গ্রেট। আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ক্লাসে গিয়ে বলছি যে আমাদের এমন একটা জিনিস আনছি ভাইয়া, তোমরা তো খাতা কেনো, তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমরা ওই অমুক লাইব্রেরিতে খাতাটা দিয়ে এসে তোমরা নিয়ে আসতে পারো। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই প্রোডাক্টগুলো গেল। তারপরে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল আছে, আমরা হলের যেই দোকান থাকে, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি জানেন যে আমরা ওই হলের মামাদের সাথে কথা বলছি। তো মোটামুটি আমাদের মাসে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ এই কেন্দ্রিক আমাদের মাসে প্রায় 15 থেকে 20,000 খাতা যাইতো। মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা খাতাতে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা প্রফিট করতাম। এটা ছিল বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম একটা উদ্যোগ। তারপরে আমার কাছে মনে হলো যে আচ্ছা 16-17 জন মিলে ব্যবসা করতেছি, প্রফিট মার্জিন যাই আসবে এটা তো 16-17 ভাগ হয়ে যাবে। তো আমি আসলে ভাগ বটোয়ারাতে একটু ভয় পাই আর কি, যে মানে 16 লাখ টাকা লাভ করলে একজনে পাবো 1 লাখ, অথবা 1 লাখ টাকা লাভ করলে 1 লাখ টাকা 16 জনে ভাগ করলে যা আসবে খুব সামান্য। তো আমি জাস্ট এই চিন্তা করলাম যে যেহেতু আমার বিজনেস মাইন্ডসেট আছে, আমি পার্সোনালি কিছু একটা করি। তখন হচ্ছে আমি ওই আমাদের গ্রুপটা থেকে বের হয়ে গিয়ে নিজে একটা বিজনেস শুরু করেছিলাম ফ্যাশন আইটেম নিয়ে।
তো তারপর থেকে এখন আমি ফ্যাশন বিজনেস করেছি, তারপরে ফুড আইটেম নিয়ে বিজনেস করেছি। এর ভিতর দিয়ে আমি একটু লেখালেখিতে আমার ফোকাস ছিল। তা আলহামদুলিল্লাহ এখন আমার একটা প্রতিষ্ঠান আছে, বলা যায় বেশ মানুষ চিনে, জি। লা অর্গানিকা। হ্যাঁ, প্রতিদিন অ্যাড আসে আপনার আমার বলে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন লা অর্গানিকাতে সময় দিচ্ছি। এটা হচ্ছে আমার বিজনেসের জার্নি আর কি। এর ভিতরে অনেকগুলো ভালো মন্দ দিক ছিল। এই তো এই যে ধরেন হচ্ছে যে স্টুডেন্ট লাইফে যে বিজনেস করছিলেন, এইটা তো হচ্ছে যে ধরেন খুব বেশি ঝামেলা হওয়ার কথা ছিল না, কারণ ওই সময় তো আপনার কাছে কারো কোনো এক্সপেকটেশন ছিল না যে আপনি বড় জব করবেন বা হচ্ছে যে কি হবেন না হবেন। কিন্তু যখন আপনি অনার্সটা শেষ হলো, মাস্টার্সটা শেষ হলো, অনার্স শেষ হওয়ার পর থেকেই তো পরিবার, আত্মীয় স্বজন, সমাজ সব দিক থেকে একটা প্রেশার আসা শুরু করে, এক্সপেকটেশনের চাপ। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি জানি না আপনার পার্সোনাল কেউ ছিলেন কিনা, তার চাপ ছিল কিনা, সেটা শুনবো আমরা। তো এই অনার্স শেষ করার পরে যখন হচ্ছে যে আপনি তথাকথিত সবাই যেদিকে যায় সেদিকে না গিয়ে তার উল্টো দিকে যাত্রা শুরু করলেন, তখন আসলে কি ঘটলো? আসলে তানভীর ভাই, এটা খুব মজার একটা জিনিস বলি। আমি যখন 4th ইয়ারে ফাইনাল পরীক্ষা দিলাম, জি। মানে অনার্সের ফাইনাল পরীক্ষা দিলাম, তো আমাদের উপজেলার একটা প্রোগ্রাম ছিল। আমাদের উপজেলার, আমি মানে ওই ব্যবসায়ীর নাম উল্লেখ করতেছি না, উনি 1,000 কোটি টাকার কোম্পানির মালিক, ঢাকাতে থাকে। তো প্রোগ্রাম দেখা হইলো, হওয়ার পরে যখন শুনলো আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ওনার এলাকার, উনি আমাকে বললো যে তুমি জব করবা কিনা। তো আমি বললাম জি, জব তো করবো। তো আমাকে বললো যে তাহলে প্রোগ্রাম শেষ হলে অমুক তারিখে আমার সাথে দেখা করো। তা আমি ওনার অফিসে গেলাম। যাওয়ার পরে অনেকক্ষণ গল্প টল্প করলো, করার পরে উনি আমাকে প্রশ্ন করলো যে তোমার ক্যারিয়ার গোল কি। তা আমি বললাম যে আমি তো মানে আমার প্যাশন হচ্ছে যে লেখালেখি, Right. লিখতে ভালো লাগে, Right. কিন্তু বাংলাদেশে যে কালচার, লেখালেখি দিয়ে পেট চালানো যাবে না, ডিফিকাল্ট। সো আমার পেট চালানোর জন্য বিজনেসটাকে আমি পছন্দ করি, জবের দিকে আমার আগ্রহ নেই। তো উনি বললো যে দেখো, দুইটাই তো ক্রিয়েটিভিটির জায়গা, বিজনেস এবং লেখালেখি দুইটাই চরম পর্যায়ে ক্রিয়েটিভিটির জায়গা। তো যখন তুমি টাকা নিয়ে চিন্তা করবে তখন তোমার লেখা হারায় যাবে। তো যাই হোক, উনি আমাকে তখন বললো যে তুমি যদি আমার এখানে জব করো, মিনিমাম যদি আমাকে 2 বছর জব করো এই গ্যারান্টি দাও। মানে উনি ধরে নিছে আমি ঢাবি যেহেতু ভালো গভর্নমেন্ট জবটা হলেও ছেড়ে দেবো। স্বাভাবিক। তো বললো যে যদি মিনিমাম 2 বছর জব করো তাহলে তোমার স্যালারি আমি শুরুতে 45 ধরবো। আর এটা হচ্ছে কত সালের ঘটনা? এটা 17-তে। 17 এখন প্রায় মানে লাখের কাছাকাছি এরকম যদি হয়তোবা ইনফ্লেশনের হিসাব করি। এবং এটা হচ্ছে যে অনার্স শেষ করার সাথে সাথেই আমি তখন রেজাল্ট পাবলিশ হয়নি, রেজাল্টও পাবলিশ হয় না। উনি বললো যে তো মানে That was a পাস তো great করবো, offer. হ্যাঁ, Right. যে তুমি জয়েন করো, যদি মিনিমাম 2 বছর জব করো তাহলে 45 দেবো, আর যদি মনে হয় যে না 2-3 মাস 6 মাস পরে তুমি চলে যাবা তাহলে আমি 30 দিয়ে শুরু করবো। রাইট। তো তখন আসলে যেহেতু স্টুডেন্ট, টাকা তো দরকার আছে, আবার জি। আলটিমেটলি জবেরও দরকার আছে। Right. তো আমি বাসায় এসে চিন্তা করতেছি, আচ্ছা 45,000 টাকা উনি আমাকে এখন দিবে, তো 1 বছর পরে ধরলাম 10,000 টাকা বাড়াইলো, তাহলে কত 55,000। 55। আর দ্বিতীয় বছর এসে হয়তো আরো 10 বা 15 বাড়লো। Right. তো আমি চিন্তা করলাম যে 5 বছর পর আমার স্যালারি মানে বাংলাদেশি স্কেলে যেভাবে বাড়ে, আমার মানে হয়তো 70 যাবে না। তো আমি ওনার একজন এমপ্লয়ি থাকলাম, এটা বাড়তে বাড়তে হয়তো 1-2 লাখ হয়ে যাবে, আর ওখানে কয়দিন থাকি ঠিক নেই। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমার যদি প্রতিষ্ঠান থাকে, এখন যদি আমি 10,000 টাকা ইনকাম করি, আমার এমনও তো হইতে পারে 1 বছর পরে আমি ওখান থেকে 50,000 টাকা হইতেই পারে ইনকাম করবো। হইতেই পারে। তারপরে 2-3 বছর পরে হয়তো আমার মান্থলি প্রফিট হবে যে হয়তো 1 লাখ টাকা, কিন্তু আমার তো একটা প্রতিষ্ঠান হইলো। রাইট। এটা নিজের আইডেন্টিটি তৈরি হলো। তো আমি এই সেন্স থেকে আমি 2-3 দিন আমার নিজের ব্রেনের সাথে আমি নিজে স্ট্রাগল করতেছি যে আমি কি জয়েন করবো কি করবো না। মন 2 ভাগ হয়ে গেছে, এক ভাগ বলে যাও, এক ভাগ বলে যেও। হ্যাঁ, মাস শেষে অনার্স শেষ করার পর আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে 45,000-50,000 টাকা হ্যান্ডসাম, রাইট, অনেক ভালো একটা মানে নর্মালি ব্যাংক ট্যাঙ্ক ছাড়া কেউ এই রেঞ্জে স্যালারি দেয় না। তো আমি ওনাকে পরে সপ্তাহখানিক পরে ওনাকে বললাম যে অ্যাকচুয়ালি আমি ওনাকে জব করবো না এভাবে বলি না, আমি বলছি আমার মাস্টার্সের আগে জব করার সুযোগ নেই, এটা বলে আমি স্কিপ করছি। তো আমি কিন্তু সেই সেকেন্ড ইয়ারে শুরু করলাম, বলা যায় আমি ফার্স্ট ইয়ার থেকে। এই ঘটনা, এই অফারের এই ইয়েটা কি আপনার ফ্যামিলি বা না, আমি আমার ফ্যামিলিকে জানাই নাই, জানান নাই কাউকে, নিজের মধ্যে রেখেছি। ফ্যামিলিকে জানাই নাই, ফ্যামিলির সবার ইচ্ছা ছিল যে টুকটাক ব্যবসা বাণিজ্য করি, এদিকে আগ্রহ আছে, ফ্যামিলি জানে। জি জি। কিন্তু আমি একদম মানে জবের অফার পাইছি এবং সেটাতে যাই নাই, এই ধরনের ফ্যামিলিকে জানাই নাই, কারণ ফ্যামিলি সবাই এটা হজম করতে পারবে না। স্বাভাবিক স্বাভাবিক। তো আমি ওইটাতে যাই নাই। তো এই যে সোশ্যাল যে একটা পেইন থাকে যে তুমি পড়াশোনা করার পরেও কেন চাকরি করো না বা কেন বিসিএস দাও না, এটার এই কারণে আমার মা হচ্ছে আমার জন্য যখন পাত্রী দেখবে
তা আমার মা মাঝে মাঝে বলে যে তুই অন্তত একটা ব্যাংকে জবে ঢুক, হ্যাঁ আমি অন্তত পাত্রীপক্ষের জন্য বলতে পারি যে আমার ছেলে ব্যাংকার। ভাই আর বলে না, ছোট ভাই ব্রাদাররা মাঝে মাঝে এসে মানে নক করে, বলে যে ভাই আপনার অফিসে আবার একটা চেয়ার টেবিল দিয়ে একটু কয়েকদিন বসার সুযোগ দেন। কেন ভাই, আমি এই যে ফ্রিল্যান্সিং করছি বা নিজে হচ্ছে যে আইটি বিজনেস করছি বা নিজে একটা ই কমার্স বিজনেস করছি, এইটা না মানে লোকজন বুঝতে চায় না। হজম করতে পারে না। বিয়ের কথাবার্তা উঠলে খালি জিজ্ঞেস করে কই জব করে। তা আমি আমার অফিসে মোটামুটি একটা কর্নার মনে মনে ফিক্স করে রেখেছি যে এই ধরনের পেইনে যারা পড়বে তাদের ওইখানে এসে বসায় দিয়ে একটা অফার লেটার, একটা হচ্ছে যে স্যালারি স্টেটমেন্ট, চাকরি এগুলো করি। হ্যাঁ সে যেন অ্যাটলিস্ট দেখাইতে পারে যে চাকরি করি। কিন্তু আসলে এটা আসলে কি পরিমাণ হচ্ছে যে পেইনফুল হয় আসলে একজন উদ্যোক্তার জন্য। যেমন এখন পর্যন্ত আমি যেটা মনে করি, আমি আলহামদুলিল্লাহ যেই পর্যায়ে আছি অথবা যেদিকে যাচ্ছি, আল্লাহ যদি কপালে খারাপ খুব কিছু না রাখে, আমি আমার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল দেখছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ। স্টিল নাও আমার মামা ফোন দিলে বলে যে এই সরকার তো চেঞ্জ হয়েছে, হ্যাঁ তাহলে একটু অমুক জায়গায় ট্রাই কর, অমুক জায়গায় ট্রাই কর। কোথাও হলে আমি কিন্তু এখন সরকারের অমুকগুলো কথা বলতে পারবো, সুপারিশ করে দিতে পারবো। এখন মানে এখন পর্যন্ত তারা চাচ্ছে যে আমি কোথাও না কোথাও, তারা খুব করে চাচ্ছে যে চেষ্টা আপনার করি। একটা পরিচিতি তৈরি হোক। এক্স্যাক্টলি বিজনেস করছেন, এটা তো পরিচিতি আসলে তাদের কাছে মনে তাদের হচ্ছে। কাছে পরিচিত মনে হচ্ছে না আর কি। তো কিন্তু আমার কাছে ব্যাপারটা হচ্ছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ আমি যখন ডিপার্টমেন্টের আমার অনেক শিক্ষকের সাথে পরিচয় আছে, যাদের বাসায় আসা যাওয়া করতাম, আমাকে প্রচুর মানে ছেলের মতো স্নেহ করতো। আমি দেখতাম যে ওনাদের জীবন থেকে আমি বোঝার ট্রাই করতাম যে নামে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা যারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র ভাইকে চিনি, যারা গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে জব করে, তো যারা ঘুষ খায় না অথবা দুর্নীতি করে না, তাদের সৎভাবে জীবনযাপন করাটা তাদের জন্য খুব ডিফিকাল্ট, অনেক কঠিন। কারণ একদিকে স্ট্যাটাস মেনটেন করতে হচ্ছে, আবার হ্যাঁ। লিগ্যাল ইনকাম তো একটা লিমিটেশন আমার আছে। খুব প্রিয় শিক্ষক আছে একজন, ডক্টর তৌহিদুল হক। উনি বর্তমানে RTV সহ অনেকগুলো টিভির উপস্থাপক। তো স্যারের সাথে প্রায় সময় এইসব নিয়ে আলোচনা করতাম। তো স্যার বলতো যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা হয়ে গেছে কি, যে এখানে যারা ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে মানে পাবলিক ইউনিভার্সিটিতে, এরা নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত থেকে আসে। তো এদের ভিতরে থাকে কি, ধরেন আপনার বাবা হয়তো 50,000 টাকা ইনকাম করছে, এখন আপনার বাবা চায় কি তার চেয়ে আপনি একটু ভালো করেন, 1 লাখ ইনকাম করেন। কিন্তু আপনি মাসে 20 লাখ ইনকাম করেন, এটা আপনার ফ্যামিলি হয়তো কখনো ভাবে না, বা আমার ফ্যামিলি ভাবে না। মানে ওইটা তাদের কল্পনার রেঞ্জেই নাই। হ্যাঁ, এটা আকাশ কুসুম কল্পনা যে আমার বাবা হয়তো 10,000 টাকা ইনকাম করছে, ওনাদের টার্গেট আমার ছেলে 20,000 ইনকাম করবে, বা বড় জোর গেলে 50,000, 1 লাখ। স্যারে আমাকে বললো যে ঢাকা ইউনিভার্সিটিতে যে শিক্ষকরা নাকি খুব ডিপ্রেশনে থাকে। তা আমি বললাম স্যার কী জন্য? বললো যখন কোনো পাত্রীপক্ষ শুনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুকে শিক্ষক হয়েছে, লেকচারার হয়ে গেছে, তো তারা ধরে নেয় যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে, তারা বিশাল ব্যাপার মন্ত্রীর মেয়ে দিয়ে দেয়, অমুক বড় বড় বিজনেসম্যানের মেয়ে দিয়ে দেয়, সচিবের মেয়ে দিয়ে দেয়। এখন যে সচিবের মেয়ে বা মন্ত্রীর মেয়ে, তার তো ধরেন হাতে একটু মানে একটু কেটে গেছে, দৌড় দিবে স্কোয়ারে, মানে তার লাইফস্টাইল ছোটবেলা থেকে বড়ই তো হয়েছে এইভাবে। এখন আমি আপনি কি করবো, হয়তো হাতে একটু কাটছে, টিপে ধরে ব্লাড বন্ধ হয়ে গেছে, আবার কাজ করা শুরু করছে, এটাকে এত গুরুত্ব দিই না। তো এই জায়গায় এসে হচ্ছে যে এটা কালচারাল শক, হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে একটা মেন্টাল কনফ্লিক্ট তৈরি। কিরকম, আপনি হয়তো হালকা কাটা জিনিসটাকে একদম সিম্পলি ভাবছেন যে এটা সামান্য রক্ত বের হয়েছে, এটা ঠিক হয়ে গেছে, কিন্তু তার বাবা তো তাকে এইভাবে বড় করে, তার বাবা তাকে ইনস্ট্যান্ট হসপিটাল নিয়ে গেছে, এবং সে মনে মনে ভাবতেছে, আপনার ওয়াইফ মনে মনে ভাবতেছে যে আপনি মনে তার কেয়ার করেন না। কি পরিমাণ পাষাণ হৃদয়ের মানুষ, রক্ত বের হয়ে গেল তারপরে একটু ফিরে তাকালো না। এই ধরনের অনেকগুলো কনফ্লিক্ট আমার কাছে মনে হয় যারা আমরা আমাদের মানে চোখে দেখি বা মানে মনে করি যারা এলিট শ্রেণী, এদের ভিতরে এই ধরনের অনেকগুলো সমস্যা চলে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার সাইনবোর্ড দরকার নেই, যে আমি অমুক জায়গার লেকচারার, অমুক জায়গার ব্যাংকার, অমুক জায়গার হচ্ছে আমি SP DC। এটার চেয়ে আমার কাছে মনে হলো যে না, আই নিড মানি, এবং হালাল উপায়, বৈধ পথে আমি মাসে 10 লাখ 20 লাখ 50 লাখ ইনকাম করব, বা আমার আন্ডারে 10,000 20,000 এমপ্লয়ি কাজ করবে, আমি বাংলাদেশের ইয়াংদেরকে নিয়ে কাজ করব। আমার ইচ্ছে আছে যে আমি গ্রামাঞ্চলে যেই যারা শিক্ষিত, ক্রিয়েটিভিটি আছে কিন্তু তারা অ্যাপ্লাই করার জায়গা পাচ্ছে না, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করার চিন্তা আছে, সেটা অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো এদের জন্য কিছু করার চিন্তা। তো আমার চিন্তা হলো যে আমি এভাবে পরিপাটি হয়ে থাকার চেয়ে আমার মনে হয় যে পকেটে টাকা নিয়ে থাকাটা গুরুত্বপূর্ণ। সো এই সেন্স থেকে আমি আসলে জবটাকে প্রায়োরিটি দিই নাই, আমি বিজনেসটাকে প্রায়োরিটি দিয়েছি। ভাই ধরেন আরো অনেক টপিকে যাব, আলোচনা করব, কিন্তু
আপনি এই যে বিজনেসের পাশাপাশি আপনি বলছিলেন যে দুইটাই আসলে ক্রিয়েটিভ জায়গা, বিজনেস এবং লেখালেখি। আপনি তো আপনার একটা বইও পাবলিশ হয়েছে, বেশ ভালো পপুলার বই। এই বইটা নিয়ে যদি একটু বলতেন সংক্ষেপে। বইটা পাবলিশ হয়েছিল 2017 সালে বইমেলাতে। বইটার নাম ছিল স্বর্গ নরকের সহবাস। এটা একটা সামাজিক উপন্যাস ছিল। তো এটা উপজীব্যটা ছিল এরকম, মানে একটু নামটা যদি খেয়াল করেন, স্বর্গ নরকের সহবাস। তো সহবাস বলতে আমি কো এক্সিস্টটা বুঝাইছি। হাজব্যান্ড ওয়াইফের আমি একদম ছোটবেলা থেকে মানে মানুষের পারিবারিক ইস্যুগুলোতে আমার খুব ফোকাস ছিল। হ্যাঁ, মানে ইভেন ক্লাস 8-9 থেকে দেখা গেছে বউ জামাই ঝগড়া করতেছে, কেন করতেছে, কি টপিক নিয়ে ঝগড়া করতেছে, আচ্ছা, বা ভাই ভাবি ঝগড়া করতেছে, কি টপিক নিয়ে ঝগড়া করতেছে, ইভেন ডিভোর্স হয়ে যেতেছে, কনফ্লিকশন গুলো কোন জায়গায়, হ্যাঁ কোন জায়গায়। তো দেখলাম যে খুব সিলি ম্যাটার, মানে হালকা হালকা জিনিস নিয়ে হয়তো দেখা গেল বললো যে আমি তোমার 5বার ফোন দিছি, ফোন ধরলে না কেন। তা আপনি বলছেন যে হয়তো কাজে আছি, তখন বউ বললো যে আমার চেয়ে কি তোমার কাজ বড় হয়ে গেছে নাকি। এখন আসলে কাজও ছোট না, বউ ছোট না, কিন্তু এই যে একটা আমার চেয়ে কি তোমার কাজ বড় নাকি, এই যে শুরু হয়েছে এই ধরনের একদম সিলি ইস্যু নিয়েও দেখা গেল যে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, অনেক বড় ইস্যু তৈরি হয়ে যায়। তো আমার উপন্যাসের উপজীব্যটা ছিল যে আমার নায়িকার বয়স ছিল 55 বছর, নায়িকার বয়স ছিল 65 বছর। আচ্ছা, একজন রিটায়ার্ড সচিব, তার শেষ বয়সে এসে তার জীবন নিয়ে যখন চিন্তা ভাবনা করতে, পিছনের দিকে ফিরে জীবনটাকে সে যখন অবজার্ভ করছে, আমি তো ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে আসলাম, আমার ফ্যামিলিটাও খুব এস্টাবলিশড, সো সেই জায়গা থেকে আমি জীবনে কি পেলাম কি হারালাম, এই চিন্তা ভাবনা থেকে হাজব্যান্ড ওয়াইফের কথোপকথন থেকে আমার উপন্যাসটা ছিল। এখানে আমি যেটা বুঝাতে চাইছি যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যদি সুন্দর হয় তাহলে দুইটা স্বর্গের একসাথে সহবাস হবে, আর সুন্দর না হলে যদি দুইটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি সুন্দর না হয় তাহলে দুইটা নরকের, মানে নরকের জীবন বেঁচে থাকতে হবে। তো সেখান থেকেই এই বইটা আলহামদুলিল্লাহ আমার জয়তী পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছিল, বেশ প্রশংসা পেয়েছি। তখন আমার অনেকে জিজ্ঞেস করছে যে আমি 17 সালে, মানে মনে হয় 4th ইয়ার এখনো দেই নাই আর কি, ফেব্রুয়ারি মাসে, তো আমাদের তো মানে 17 সালের শেষের দিকে শেষ হয়েছে, তো ফেব্রুয়ারি মাসে পাবলিশ হয়েছে, তখনও 4th ইয়ার শেষ হয় না। তো বললো যে তুমি তো বিয়ে করো না, তুমি এগুলা। তো আমি বললাম যে এই যে আইনস্টাইনের একটা কথা আছে, ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ, কল্পনা থেকে এগুলো আসছে আর কি। আমরা একটু আবার নেক্সট টপিকে ফেরত আসি, সেটা হচ্ছে যে আপনি এখন যেইটা নিয়ে কাজ করছেন, আপনি ফ্যাশন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, এখন ফুড নিয়ে ফোকাসড হয়েছেন, ফুড নিয়েও মাশাআল্লাহ খুবই ভালো করছেন। এটা বোঝা যায় যে যখন আপনার যে অ্যাড সামনে আসে কন্টিনিউয়াস বেসিসে, তখন বুঝি যে প্রচুর বাজেট দিচ্ছেন, তার মানে প্রফিট হচ্ছে বলেই তো, ভালো প্রফিট হচ্ছে বলেই তো কন্টিনিউ করতে পারছেন। আচ্ছা, এই যে লা অর্গানিকার আপনার যে জার্নিটা, হ্যাঁ, এই জার্নিটা আসলে আপনার কোন কোন জায়গায় আপনি হোঁচট খেয়েছেন, সেগুলোকে কিভাবে সামলেছেন, এবং আমাদের এখন কেমন যেন একটা হচ্ছে যে ভাইব তৈরি হয়ে যাচ্ছে যে আমি 1-2টা ট্রেনিং করে ই কমার্সে মাসে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকার সেল নিয়ে আসতে পারবো। তো আপনি তো দীর্ঘদিন ধরে ই কমার্স সেক্টরে আছেন, সেই মানে গত অনেকগুলো বছর ধরে অনেকগুলো বিজনেসকে এস্টাবলিশ করেছেন, তাহলে আপনি এখন হচ্ছে যে দিনে কি 20-25-50 লাখ 1 কোটি টাকার জায়গায় যেতে পেরেছেন কিনা, না পারলে কেন পারেননি, এবং কোন জায়গায় আসলে হোঁচটগুলো খাচ্ছেন? এটা কমপ্লেক্স একটা কোশ্চেন। আমি ক্লাস 9-এ থাকতে ডেল কার্নেগির একটা বই পড়ছিলাম। তো সেখানে ডেল কার্নেগিটার ট্রেনিং সেশনে তার অডিয়েন্সকে জিজ্ঞেস করতেছিল যে আপনারা কে কে বিশ্বাস করেন আপনি মানে সবচেয়ে ভালো স্যান্ডউইচ বানাইতে পারেন। তো অনেকে হাত তুলছে, আমি পারি। তারপরে কে কে বিশ্বাস করেন যে আপনি স্টারবাকসে ভালো কফি বানাইতে পারেন। অনেকে বলেছে হ্যাঁ ওর সে আমার কফিটা ভালো হবে। তো এরকম বিভিন্ন প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস, মানে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে জিজ্ঞেস করলো, যে বললো যে তার মানে আপনি বিশ্বাস করেন যে বার্গারটা আপনি খুব পছন্দ করেন তার চেয়ে আপনার বার্গারটা মজাদার, যে কফিটা আপনি পছন্দ করেন তার চেয়ে আপনার কফিটা মজাদার, কিন্তু আপনার কফিটা বিক্রি হয় না, বিক্রি হচ্ছে উনারটা। কারণ কি? কারণটা হচ্ছে যে সে তার ওই কফির উপরে কনফিডেন্স আছে এবং তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা জানা আছে, মানে ডেস্টিনেশনটা জানা আছে। আপনি ভালো কফি বানাইতে পারেন কিন্তু কেমনে সেল করতে পারবেন এটা আপনি জানেন না, এবং ডেস্টিনেশনও জানেন না, যার কারণে আপনার কফি ভালো জানার পরেও আপনি সেল করতে পারেন না। তো এখানে হচ্ছে আমাদের দেশে যেটা হয় যে একটা কোর্স করার পরে, মানে একটা হচ্ছে কি আপনি এক জায়গা থেকে কিছু পাইকারি জিনিস কিনে নিয়ে আসলেন 10 টাকা দিয়ে, 30 টাকা করে সেল করলেন, পার প্রোডাক্টে 20 টাকা করে। এবার এটা হলো একটা লাইফ। আর একটা হলো যে আপনাকে ডে বাই ডে আপনি আপনাকে একটা ব্র্যান্ডের জায়গা নিয়ে যাবেন। দুই জিনিস। তো আমি আপনাকে হয়তো বলতে পারি ভাই আপনি ধরেন
অমুক জায়গা থেকে একটা বার্গার কিনে নিয়ে আসেন, 30 টাকা রাখবে, আপনি এটা 100 করে বিক্রি করবেন, তার মানে আপনি পার পিসে 70 টাকা প্রফিট, গ্রস প্রফিট করতেছে। আপনি হিসাব করলেন 70 গুণ মাসে যদি 10,000 সেল করেন 70,000 টাকা প্রফিট। রাইট। আপনি আসলে এর বাইরে আপনার কোনো থিঙ্কিং ক্যাপাসিটি নেই। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি ওকে একটা বার্গার বানাইতে অনেক কিছু লাগে, আমি তাহলে বার্গার প্রোডাকশনে যাব, আমার বার্গারের বিভিন্ন অনেকগুলো হাব থাকবে, বার্গারটা আমি নিজেই বানাবো, এবং এটার সাথে যে বার্গার বানাতে যে র ম্যাটেরিয়ালসগুলো লাগে ধরুন সেখানেও আমি যাবো। তার মানে আপনার বার্গারের সাথে আরও সাইডে যে জায়গাগুলো আছে সেগুলোতে আপনি হাত দিতে পারবেন। কিন্তু আপনার যদি ওই ডেস্টিনেশনটা জানা না থাকে, আপনি ওই আজীবন ধরেন এক জায়গা থেকে কিনবেন আর এক জায়গায় নিয়ে বিক্রি করবেন। তো যারা বলে যে বিজনেস করতে টাকা লাগে না এবং একটা দুইটা কোর্স করলে লাখ লাখ টাকা সেল করবে, এখন যারা সেল করতেছে তারাই ভালো জানে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হলো তরুণদের সাথে এক ধরনের প্রতারণামূলক কথাবার্তা। কারণ সে দেখাচ্ছে আপনাকে 10 লাখ টাকা পার ডে সেল করছে, কিন্তু 10 লাখ টাকা সেল করতে তো তার $1,000-1,500 অ্যাড দিতে হয়েছে। তো এখন আমার কাছে তো $1,000-1,500 নাই, আমার কাছে আছে সর্বসাকুল্যে ধরেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়ে আমার ধরেন পিসি কিনতে হবে, টেবিল চেয়ার কিনতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, ইভেন কিছু প্রোডাক্টও নিয়ে আসতে হবে। প্রোডাক্টের উপরে মনে করেন যে লেবেল লাগাইতে হবে। তো যেখানে আমার বাজেট হলো 1 লাখ টাকা, সেখানে আপনি আমারে বলতেছেন বিজনেস করতে 1 টাকাও লাগে না। এই যে আমি একদিনে 10 লাখ সেল করছি, একদিনে 20 লাখ টাকা সেল করছি, কিন্তু সে তো একদিনে $1,500-2,000 অ্যাড চালাইছে। তো এটা হচ্ছে তরুণদেরকে অনেককে মাঠে নামানোর পরে অনেকে ফ্রাস্ট্রেশনে চলে আসে যে আচ্ছা অমুকে পারতেছে, আমি কেন পারতেছি না। তো আমি এটার সাথে একটু মানে যারা আমাকে শুনছেন আমার বয়সী কিছু করার চিন্তা করতেছেন, তাদেরকে আমি একটা কথা বলি। আমি যখন ওই আপনাকে আগে বলছিলাম, যখন আমাদের গ্রুপ বিজনেস থেকে বের হয়ে আমি মিরপুরে চলে যাই, তো তখন হচ্ছে আমি ক্লোথিং নিয়ে কাজ শুরু করি। আচ্ছা, আমার নিজস্ব একটা ব্র্যান্ড ছিল, আমার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট বানাইতাম এবং সেগুলো আমরা ই-কমার্সে সেল করতাম। আমার টার্গেট ছিল যে আমরা ডে বাই ডে ব্র্যান্ডের দিকে যাব। তো আমি তখন কিচ্ছু জানি না। আমার এক বন্ধু অ্যাড দেয়, তো আমি তারে বললাম যে বন্ধু ফেসবুকে কেমনে অ্যাড দেয় এটা আমার একটু শিখাই দাও। আচ্ছা। তো সে আমারে বললো যে দেখো, ব্যবসা করতে আসছিস, ব্যবসা কর, সব কিছু জানতে চাওয়া দরকার নেই, এটা বিশাল এক জগৎ, অনেক কঠিন জগৎ, এটা ভাই তোর মাথায় ঢুকবে না। আচ্ছা। তা আমি বললাম কি জন্য ঢুকবে না? বলতেছে অ্যাড দেয়া, ডলার ম্যানেজ করা, এরপরে এই করা সে করে, এগুলো অনেক জটিল জিনিস। ওটাই আপনাকে ডিমোটিভেট করলেন আর কি। হ্যাঁ। তো আমি জাস্ট তারে এটা বললাম যে ঠিক আছে, যেহেতু অনেক কঠিন জিনিস, 3 মাস পরে তুই আমার কাছে শিখে যাইস। আপনার জিদ উঠে গেল। মানে এটা পৃথিবীতে এমন কোনো নলেজ নেই। আল্লাহ তাআলা প্রথম আয়াতটা নাজিল করছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তো পৃথিবীতে এমন কোনো নলেজ নেই যে এত ডিফিকাল্ট, যেটা আমি চেষ্টা করলে বুঝুম না, চেষ্টা করলে আমি শিখতে পারবো না। হয়তো আপনার 1 মাস লাগছে, আমার 3 মাস লাগবে, এর বেশি তো কিছু বা 1 বছর লাগবে। আপনি খুব ব্রিলিয়ান্ট, আপনার 1 মাসে সব ক্যাপচার করতে পারছেন, আমার নাহলে 3 বছর লাগবে। তা আলহামদুলিল্লাহ এখন আমি নিজের ক্যাম্পেইন নিজে চালাই, নিজের স্ট্র্যাটেজি নিজে ঠিক করি, লাভ করি আর লস করি নিজেরটা। এখন আমি আমি যদি একজন ডিজিটাল মার্কেটিং এর বিজনেস করতে চাই, আমি বলতে পারি যে আমার অতটুকু নলেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। বাট এই মাইন্ডসেটটা অনেকের থাকে না যে আমি শিখবো। যদি শেখার মেন্টালিটি থাকে তাহলে হয়তো আপনি আজকে 10,000 টাকা সেল করতেছেন, ঠিকই আপনি 2 বছর 3 বছর পরে আপনি 10 লাখ 20 লাখ টাকা সেল করতে পারবেন। প্রথমত যেমন লার্নিং এর একটা মাইন্ডসেট থাকতে হবে। রাতারাতি কি সম্ভব? না, কখনোই সম্ভব না। আচ্ছা, রাতারাতি কখনোই সম্ভব না। আপনার ডেস্টিনেশনটা জানতে হবে। আপনি যেরকম 1 মিনিটে 5 কিলোমিটার যাইতে পারবেন না, আবার 5 কিলো যাইতে পারবেন এটাও সত্য, কিন্তু সেটার জন্য মিনিমাম আপনাকে 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, তো 10 লাখ টাকা সেল করতে পারবেন সেটা বাস্তব, কিন্তু আপনি একদিনে কোথাও কোনো কিছুতে যাইতে পারবেন না। আপনার যদি মাইন্ডসেট থাকে, যে ডেস্টিনেশন জানা থাকে যে আপনি কেন বিজনেসে আসছেন। একটা হচ্ছে আমি চাকরি পাই নাই, ব্যবসা করতেছি। আচ্ছা, এটা হচ্ছে এক জিনিস। চাকরি পাই নাই ভাই, এখন কি করার, কোনো মতো খেয়ে ফেরে বাঁচতে হবে, ব্যবসা শুরু করছে, এটা এক জিনিস। আর একটা হচ্ছে আপনার জীবনে যদি স্বপ্নই থাকে, ড্রিমে থাকে আপনি বিজনেসম্যান হবেন, তাহলে আমার মনে হয় যে আপনি অমুকে এটা করছে, তমুকে এগুলোর দিকে না থাকে, আপনার মাইন্ডসেটটা জানা যে আসলে আমি কোথায় যেতে চাই, কিভাবে যেতে চাই, এই জায়গাগুলো জানতে পারলে রাস্তাঘাট আস্তে 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 আপনার এই যে উদ্যোক্তা জীবনের যে জার্নিটা, এই জার্নিগুলোতে স্পেশালি ই কমার্সের যে হচ্ছে যে জার্নিটা, এই জার্নিগুলোতে যদি বলি যে আপনার টপ 3 থেকে 4টা ধাক্কা খেয়েছেন কোন কোন জায়গায়, এবং সেখান থেকে আপনি কি শিখেছেন? প্রথমত হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে যেটা দেখি, যারা মানে আমাদের ই কমার্স ব্যবসা করার জন্য প্রথম একটা প্রাইমারি জিনিস হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট থাকা লাগে, একটা ই কমার্স সুন্দর সাইট। তো
তো কেউ দেখলাম 1,500 টাকা ওয়েবসাইট বানায় দেয়, কেউ 1 লাখ টাকায় বানায় দেয়, কেউ 10 লাখ টাকা দিয়ে বানায় দেয়। এই যে একটা মানে আমরা যারা নন টেক, আমরা টেকনোলজি বুঝি না, সফটওয়্যার বুঝি না, তাদের জন্য এটা খুব মানে ডিফিকাল্ট জিনিস যে আসলে ভালোকে খারাপকে। যে 1,500 টাকা দিয়ে ওয়েবসাইট বানায় দেয় সেও বলে যে ভাই আমারটা ভালো, যে 2 লাখ টাকা দিয়ে বানায় কেউ তো তারটাকে খারাপ বলে না। বাট আমি বুঝবো কিভাবে আসলে ভালো কোনটা খারাপ কোনটা? তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে উদ্যোক্তাদেরকে মিথ্যা কথা বলাটা এক ধরনের বাংলাদেশের ট্রেন্ড হয়ে গেছে, যে এদেরকে যে কোনো মানে একটা ভূগোল বোঝায়। হ্যাঁ, বাট যদি এটা হয় যে ভাই আপনি যদি 1,500 টাকার ই-কমার্স সাইটটা নেন, আপনি এই করতে পারবেন, আর এই পারবেন না, এই পারবেন। আর আপনি যদি 1 লাখ টাকা দিয়ে নেন, ভাই এই পারবেন, এই পারবেন না। এতটুকু যদি ক্লিয়ার করা হয়, রিয়েল ইনফরমেশনটা। কিন্তু এটা না করে যেটা করা হয়, তার কাছে যেটা আছে, ভাই আপনি কি দরকার সবই পাবেন এটার ভিতরে। হ্যাঁ, মানে আপনি দারাজ বানাই দেয় 5,000 টাকায়, ঠিক আছে, এটা একটা কমন ট্রেন্ড। দারাজের মতো একটা চাল ডালের মতো একটা ওয়েবসাইট বানাই দেয় 5,000 টাকা দিয়ে। তো এই জায়গা থেকে আমি বলা যায় শুরু থেকে সাফার করতেছি। লোক চিনি না, যার কাছে যায় সে বলে সেই বেস্ট, কেউ বলে 5 লাখ, কেউ বলে 1 লাখ, কেউ বলে 10,000, কনফিউজড। 4-5 জায়গায় কাজ করার পর আমার মনের মতো হচ্ছে না। হ্যাঁ, আমি ওই সাইটগুলো আর হাতেও নিই। দেন আমি আলহামদুলিল্লাহ লাস্ট স্টেজে যে একটা ভালো সলিউশন পেলাম বিটকমার্সের থ্রুতে। সো ওনাদের যে সার্ভিসটা দিচ্ছে সেখানে আমি মানে আমার যদি ধরেন ডেইলি যদি 1 কোটি টাকা সেলসের ক্যাপাসিটি থাকে, ওই লোডটা নেওয়ার মতো ক্যাপাসিটি এটা তো SaaS বেসড। তার মানে আপনার একবারে ওয়ান টাইম হচ্ছে যে পেমেন্ট করা লাগছে না। গ্রেট। আবার হচ্ছে ধরেন আমি যেহেতু টেকনোলজি বুঝি না, তো একটা কোডিংয়ের সমস্যা হয়েছে, এখন কি সমস্যা হয়েছে আমি তো জানি না। রাইট। আমি যদি ইনস্ট্যান্ট টিমকে বলতেছি ভাই আমার এই সমস্যা হচ্ছে, আমার তো এখন ধরেন ডেলি 1000 অর্ডার আসতেছে, আমি 1-1.5 মিনিটের ভিতরে সমাধান পাচ্ছি। নর্মালি যেটা হয় যে ওয়েবসাইট একটা রেডি করে ডেভেলপ করে হ্যান্ডওভার করে দিল, দায়িত্ব শেষ। আর তখন যদি মান্থলি তাদেরকে হচ্ছে যে সার্ভিস চার্জ না দেওয়া হয়, ওটার প্রতি আগ্রহ থাকে না। আর এটা যেহেতু SaaS বেস, তাদের হচ্ছে প্রতি মাসেই হচ্ছে যে ক্লায়েন্ট অনবোর্ড হচ্ছে, তাদের 24/7 হচ্ছে যে সাপোর্ট টিম হচ্ছে যে রাখাই লাগছে SaaS-এ। এটা তো একেবারে বেসিক জায়গা। ওকে, তো এটা একটা আপনার চ্যালেঞ্জের কথা যেটা বললেন, তো এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ই-কমার্স ব্যবসায়ীদের জন্য আমি মনে করি অনেক, আমি ধরেন অন্তত 500 ই-কমার্স ব্যবসায়ীর সাথে আমার পরিচয় আছে, যারা আসলে যে যার জায়গা থেকে সাফার করতেছে, যে মানে যার কাছে যাচ্ছে সে তার সার্ভিসটাকে বেস্ট বলতেছে কিন্তু ধোকা দিচ্ছে। আর হচ্ছে ডিজিটাল মার্কেটার, এখন যেটাকে অনেকে মজা করে বলে তাবিজ বিক্রেতা। হ্যাঁ, এই করলে হবে, ওই করলে হবে, অনেক কিছু বলতেছে। যখন তার কাছে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে দেখা গেল যে সে অ্যাড দিচ্ছে, টাকা নিচ্ছে, কিন্তু সেল আসতেছে না। তাকে ফোন দিতে দিতে আপনার দেখা গেলো $100 নাই হয়ে গেছে। হ্যাঁ, এই রেসপন্সিবিলিটি তারা নেয় না। কিন্তু তারা যে প্রপার, আমার কথা হচ্ছে আপনি ভাই 10,000 টাকা সার্ভিস দেন, কিন্তু সেটা কেন নিচ্ছেন, কেন দিচ্ছেন, কি দিবেন, এটা ক্লিয়ার করে দেন। আবার ক্লারিফিকেশনের অভাবটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি 500 টাকা সার্ভিস দিচ্ছেন, সেটাও বলে দেন ভাই আমি আসলে দূর পারবো। কিন্তু যেটা হয় যে এরা এসে বলে যে ভাই আমি আপনার একদম মনে করেন যে আজকে আপনার হাতে 10,000 টাকা, তো আমি আপনার পুরো ব্র্যান্ড বানাই দেবো। কিন্তু একটা ব্র্যান্ড কি এত সহজ? মানে আমি বললাম আমার ব্র্যান্ড হয়ে গেল। তো এই জায়গাগুলো আমি মনে করি বাংলাদেশি ই-কমার্স ব্যবসায়ীদের জন্য বিগ চ্যালেঞ্জ। আই হোপ বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠান আসতেছে যারা এই অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেছে। গ্রেট। ভাই আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো যারা ই-কমার্স বিজনেস ব্যবসায় আসতে চাচ্ছে বা ই-কমার্স ব্যবসায় আছে অলরেডি, স্ট্রাগল করছে বা মোটামুটি একটা স্টেজে চলে এসেছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আসলে আমি স্পেসিফিকভাবে ই-কমার্স ব্যবসা বলতে চাই না, আমি বলতে চাই যে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য হচ্ছে যে তার ড্রিমটা চোখ বন্ধ করলে মানে তার রাস্তাটা দেখতে হবে, মানে ভিজুয়ালাইজেশন, ক্লিয়ার পিকচারটা। একজন যখন মানে একটা মানুষ যখন কোথাও যাবে বা একটা ডিজাইন করবে, সে কিন্তু একটা কল্পনায় ভাবে যে আমার বিল্ডিংটা কোন রুমে কি হবে, আমি ডাইনিংয়ে এই দিতে চাই, অমুক জায়গায় এটা দিতে চাই, অমুক জায়গায় এটা দিতে চাই। এই ভিজুয়ালাইজেশন যদি না থাকে সে কিন্তু আর ডিজাইনটা করতে পারবে না। তো সিমিলারলি আমি মনে করি যে বিজনেসের ক্ষেত্রে তার এই ভিজুয়ালাইজেশন থাকা দরকার যে আসলে সে কী করতে চাচ্ছে। একটা হচ্ছে বিপদে পড়ে ব্যবসা করা, আর একটা হচ্ছে যে ব্যবসাটাকে একটা স্বপ্নের জায়গা থেকে ভাবা। যদি স্বপ্নের জায়গা থেকে ভাবে তাহলে 1 বার 2 বার 10 বার 50 বার ফেল করার পরেও কিন্তু সাকসেস হবে ইনশাআল্লাহ। আর যদি ভিজুয়ালাইজেশন না থাকে, এই মানে দাদা কইছে
বানতে আছে ওদা ধান। হ্যাঁ, তাহলে হচ্ছে যে সে একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেশনে চলে যাবে। আমি আমার ভার্সিটির এক বড় ভাইরে চিনি, মাত্র 1.5 লাখ টাকা লস করার পরে উনি 1 বছর পাগল ছিল। মানে উনি 1.5 লাখ টাকার, কারণ উনি ওনার গোলটা জানতেন না, 1.5 লাখ ওনার কাছে 1.5 লাখ টাকাটা বড় ধাক্কা ছিল। সামলাইতে পারে না। আবার এমনও তো আছে, এই যে কিছুদিন আগে ইলন মাস্ক, হ্যাঁ, যে স্টারশিপ নিজে ইয়েটা করলো, তো এটার জন্য সে কতবার ফেল করছে, ফাইনালি তো সে সাকসেস হয়েছে। তো তাজমল ভাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই আবেদন, নিজের স্বপ্নটাকে দেখুন, স্বপ্নটাকে লালন করতে শিখুন নিজের ভিতরে। ইনশাল্লাহ আপনি ব্যবসায় করুন বা চাকরি করুন অথবা যাই করুন না কেন, আপনার স্বপ্ন একদিন বাস্তব হয়ে ধরা দেবে। আর আমাদের ই কমার্সের সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতি পর্বেই চেষ্টা করছি এই ইন্ডাস্ট্রির, ই কমার্স ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, সফলতা পেয়েছেন, এমন সব মানুষদেরকে নিয়ে আসার জন্য, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা, তাদের মূল্যবান ইনসাইট জানার জন্য। তো এই পডকাস্টটি নিয়মিত দেখতে এবং আপনার ওয়ালে যেন আপনার সামনে যায়, সেটার জন্য আপনি এটার সাথে থাকুন, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, অন্যদেরকে মেনশন করে, পরিচিতদেরকে ধরে ধরে মেনশন করে দিন, যাতে করে তারাও এখান থেকে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা বলেন, তথ্য বলেন বা ইনসাইট বলেন, এটিকে নিতে পারে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে। খোদা হাফেজ।